আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য পর্ব ২৯ লিখেছেন ডি আর এম সোহাগ। উপন্যাস পাঠে আমি কানিজ রহমান। ইরফানের নরম কণ্ঠ। বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা অবাকের ওপর অবাক হয়। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়রার দিকে দু কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মায়রার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মায়রা চোখ বড় বড় করে তাকায়, এক পা পিছিয়ে যায়। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দু গালের মানচিত্র পাল্টে দিতে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে আরেকটু চেপে দাঁড়ায়, আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মায়েরা দ্রুত দুদিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়েরার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়েরা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়েরার কপাল ঠেকে। মায়েরা ঢোক গিলে। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়ের জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মায়েরা দ্রুত তার দু হাতে দু গাল ঢেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মায়েরার দু গাল থেকে মায়েরার হাত দুটো নামিয়ে দেয়। মায়েরা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এবার অ্যান্সার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে ধমক খেয়ে, বিরক্ত হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়। দু হাতে মায়রাকে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবা না না? মায়রাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহেও মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়রার দিকে। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়রার গাল স্লাইড করতে করতে মৃদুস্বরে বলে, কথা না শুনলে আরও মার খাবে। মায়েরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মায়েরা কিছু বোঝার আগেই ইরফান মুখ নামিয়ে মায়েরার বাম গাল কামড়ে ধরে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়েরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙুল গুটিয়ে নেয়, ঢোক গিলে। ইরফান মায়ের গাল ছাড়ে না। দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় ৩ মিনিটের মাথায় ইরফান বুঝল মায়েরা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়। জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়েরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়, রেগে বলে, রাগিও না আমায়। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়েরার চোখের পানে। মেয়েটার চোখে পানি টইটুম্বর। ইরফান ডান হাতের আঙুল মায়রার কামড় দেওয়া স্থানে চেপে ধরে। মায়রা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মায়রার অবস্থা। মায়রা আখি টইটুম্বর পানি নিয়ে ভেজা গলায় বলে, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসীর মুডে এসেছেন কেন? ইরফান মায়রার গালের জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই? মায়রা হাঁ করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিশ ভাবা যায়। থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দু হাতে মায়ের ঝাপসা চোখ মুছে দেয়। নমনীয় সুরে শুধায়, ডু ইউ নো দ্য নেম অব দিস বাইট? মায়েরা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসেছে বোধহয়। তবে মায়েরা বুঝল না, তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মায়রার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়েরা ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁ দিকে বাঁকিয়ে চোখের পলকে মায়েরার ডান গালে দাঁত বসায়। মায়েরা দাঁতে দাঁত চেপে রইল। এবার একটা টু শব্দটিও করল না। মিনিট দুই পর মায়েরার গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়েরার দিকে তাকালে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে।
ইরফান বাঁ হাতে মায়েরার কামড় দেওয়ার স্থানে আঙুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা অর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মায়রার দিকে তাকিয়ে থেমে যায়। দু তিনটে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়রার। ইরফান ডান হাতে তা মায়রার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে, লিটল গার্ল। মায়রা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয়। না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে। যদিও সেটা মানুষের মুখে প্রচলিত, আদতে এটা একদমই ঠিক নয়। কিন্তু এই লোক কোনাক কোলে কামড়ে বলছে এটা নাকি টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভ্রুকুসকে বলে, আর কি? থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভ্রুকুসকে ধমকে বলে, স্টুপিড গার্ল। বড় হবে কবে? মায়েরা তার দু গালে হাত রেখে রেগে বলে, হব না বড়, হয়েছে। সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতেই ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বাহিরে বেরিয়েছিলে কেন? মায়েরা ইরফানের দিকে তাকায়। মুহূর্তেই এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ঢোক গিলে বলে, বের হয়নি। ইরফান রেগে বলে, মিথ্যে বললে বেহিসেবি বাড়িতে এই গাল দুটো অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাসিমের সাথে কথা বলেছ কেন? ইউ নো হি লাইকস ইউ। মায়েরা বুঝলো বাইরের সেই ছেলের নাম নাসিম। অতপর বলে, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে। আমিও। ইরফান মায়ের ঠোঁটের ওপর বুড়ো আঙুল চেপে ধরে। দৃষ্টি সেতায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো, স্টুপিড গার্ল। ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে মায়েরা গুটিয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়েরার দিকে তাকিয়ে বলে, এক মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়েরা ভ্রুকুসকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানল কিভাবে? অতপর বলে, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই অ্যাম নট এ ডনকি লাইক ইউ। মায়েরা চোখ মুখ কুঁচকে তাকালো। এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট, স্টুপিড। মায়েরা যেভাবে ছিল ওভাবেই ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়েরার হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা অবাক হয়। কি জ্বালা! এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায় তার আগেই ইরফান মায়েরার ওড়না হাতায়। আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়েরা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না। ওড়না টেনে মায়েরার মাথা ঢেকে দেয়। মায়েরা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিম আর শুদ্ধর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়েরার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়েরা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলে, শাট আপ। মায়েরা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়েরা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর ইরফানের দিকে তাকায়, যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মায়েরা ভাবে এই লোকের প্রবলেমটা কি। গাল দুটোয় হাত বোলায়। ইস, কি জোরে কামড়টাই না দিল। বিড়বিড় করল, রাক্ষস একটা। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে পেছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে, আচ্ছা। মায়েরা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলার সামনেই দাঁড়িয়েছিল। বেখেয়ালে বাঁ হাত টকবকে ফুটে ওঠা গরম পানির ভেতর পড়ে। মায়েরা আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব। তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মায়েরার হাত টেনে তুলে বাঁ হাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল গার্ল, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিঙ্কের ওপর ট্যাপের নিচে মায়েরার হাতটা ধরে। মায়েরার হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই। এখন কি হবে? মায়েরা জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মায়ের দিকে তাকায়। ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এইড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটায় নিজের প্রতি বিরক্ত ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম
ওসব কি করেছো? মায়েরা ব্যথাতুর গলায় বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। ট্যাব বন্ধ করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়েছে আমার, পা নয়। নামান আমায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়রাকে বেডে বসিয়ে দেয়। মায়রা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমার রাগিও না। মায়রা হাঁ করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কি করছে সব? অসহ্য জ্বলুনিতে না যাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়েছে। এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়রার সামনে বিছানায় বসে। এরপর মায়রার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়রা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়রা কেঁদেছে এটুকু সময়ে। চোখ মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মায়রার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলে মায়রা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়রার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়রার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই, 5 মিনিট টাইম দাও আমায়। হাত উঠাবে না এর ভেতর থেকে, ওকে? মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেইন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পিছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে, তোর কাছে ফার্স্ট এইড বক্স আছে? শুদ্ধ ভ্রুকুসকে বলে, না, না পা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়, ড্যামিট, বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুদ্ধ হাঁ করে চেয়ে আছে। কি হয়েছে এর? পিছন থেকে বলে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে, নো। শুদ্ধ বুঝল না, বাড়িতে না গেলে এ রাতে যাচ্ছে কোথায়। সে ভেতরে গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ইরফানের মুখায়বে অসহায়ত্বের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হওয়ায় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে পাকা রাস্তায় এক কোনায় একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখলো এটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও, ফাস্ট। ইরফানের চেয়ে 2-4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটির প্রশ্ন, কোন মলম? ইরফান ভ্রুকুসকে বলে, হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি করা হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে। ব্যান্ডেজও এনে রাখে। ইরফান ভ্রুকুসকে বলে, আর নেই? জি আছে, সব দিতে বলেছি। ইরফানের শক্ত কণ্ঠ। কিছু ব্যথার ওষুধও দিতে বলে। ছেলেটি আর কি করবে, তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবে বের করে, সাথে কিছু ব্যথার ঔষধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেটে একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগোলে ছেলেটি বলে, ভাই আপনার মানি ব্যাগ। ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটা ভ্রুকুসকে বলে, হিসাব করে টাকা দিন, মানিব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটার দিকে। দাঁতে দাঁত চেপে বলে, এই ওয়ালেটে 10,000-এর কম নেই। কম পড়লে নেক্সট ডে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো, বাস্টার্ড। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকানে এসেছে? এই জন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের ওপর থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে কালার ওয়ালেটের ওপর গাঢ় সিলভার কালারের গুচ্ছি লেখা। ভেতরে চেক করলে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে দেখলো সবগুলো 500, 1,000 টাকার নোট। পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেট গুচ্ছি ব্র্যান্ডের, আর তাকে পাওয়ার চেয়েও 3 গুণ টাকা ধরিয়ে দিয়ে গেছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুদ্ধ ইরফানকে দেখে বলে, গিয়েছিলি কোথায়, আবার চলিয়েও এলি? ইরফান দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বলে, কাজ ছিল। শুদ্ধ ভোঁতা মুখে ইরফানকে দেখল।
হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা তো পাগল হয়েছেই, তার সাথে নিজেকেও পাগল লাগে। মাঝে মাঝে ইরফানকে চিনতে না পারার শোকে ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়ের পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রের পানি সব উল্টে পড়েছে। মায়েরার হাত ভেজা জায়গায়। ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করলো, স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়েরার হাত চেক করলো। অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথাতুর ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মায়েরাকে দু হাতে ধরে আর একটু সরিয়ে শুইয়ে দেয়। এপাশ পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মায়েরার মুখের দিকে তাকালে দেখলো চোখের আশেপাশে পানি ছিটে ফোটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তেই মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সে মায়রার পিছনে গিয়ে দাঁড়ানোই মায়রা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে, হেই গার্ল, ওঠো। ঘুমন্ত মায়রার কপালে বিরক্তির ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকলে মায়রা পিটপিট করে চোখ মেলে তার ওপর ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মায়রাকে চোখ মেলে তাকাতে দেখে ভ্রুকুসকে বলে, রাতে খেয়েছো? মায়রা ঘুমে তাকাতে পারছে না, আবারও চোখ বুজে নেয়। ডান হাতে ইরফানকে ঠেলে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, খবিশ লোক, ঘুমিয়েও শান্তি দেয় না। মায়রার কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। এইবার আগের চেয়ে আরেকটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলে, স্টুপিড গার্ল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। এবার মায়রার ঘুম পুরোপুরি ছুটে যায়। মায়রা চোখ মেলে বড় বড় চোখে তাকায় ইরফানের দিকে। সে তো ভাবলো ঘুমের ঘোরে ভুলভাল দেখছে। আমতা আমতা করে বলে, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে, নো, আমার ভূত, ইডিয়েট। মারা শোয়া থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল। হাতের জ্বলুনিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়। এখন জ্বলছে না কেন? হাত বাড়িয়ে সামনে আনলে দেখলো ব্যান্ডেজ করা। এটা কে করলো? ইরফান ভ্রুকুসকে আবারও জিজ্ঞেস করে, রাতে খেয়েছো? মারা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড, তোমার কি মুখ্য কাজ আমাকে রাগানো? অ্যান্সার করছো না কেন? ধমক খেয়ে মায়রার ধ্যান ভাঙে। মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেড সাইড টেবিল থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে। সাথে এক গ্লাস পানি নিয়ে মায়রার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও, ফার্স্ট। মায়রা অবাক হয়ে বলে, কিসের ওষুধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মায়েরাকে জোর করে হা করিয়ে দিয়ে ওষুধ ঠুসে দেয় মুখে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মায়েরার মুখের দিকে এগোলে মায়েরা বলে ওঠে, দিন দিন, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। বলে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো মারবে না এই লোক, সে জানে। তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেড সাইড টেবিলের ওপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে। অতঃপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পিছন থেকে বলে, রাত জাগবে না। মায়েরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। অতঃপর মিটিমিটি হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড বাদর।